নমস্কার, সুপ্রভাত সকলকে। আমরা একদম যথারীতি চলে এসেছি সকাল সকাল আমাদের সকলের, মানে শুধু আপনাদের নয়, আমাদের সকলের মন ভালো করার এই অনুষ্ঠান কথাই সুরে জমজমাট সকাল। নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনে আমরা সকলে যখন যুক্ত থাকি তখন একটি কথাই মাথায় থাকে যে সকাল থেকে একদম পরের দিন সকাল অবধি যতক্ষণ না আবার নতুন কোন এপিসোড আসছে ততক্ষণ অন্তত যারা শিল্পীরা এখানে পরিবেশনায় থাকেন, যন্ত্রসঙ্গীতে থাকুন, কণ্ঠসঙ্গীতে থাকুক, বাচিক শিল্পী থাকুক, যারাই থাকুক না কেন, এবং সঙ্গে এখানে যিনি সঞ্চালনায় থাকেন, সকলের কথাবার্তার মাধ্যমে কিছু কিছু ভালো অনুভূতির মাধ্যমে আমাদের সারাদিনের সকালটা এবং সারা দিনটা যেন খুব ভালো কাটে, তারই একটা চেষ্টা আমাদের এই সকালের আয়োজন। আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আমাদের সাথে আজকে বাচিক শিল্পী দুজন রয়েছে, তাদের সাথে কথা বলবো। রয়েছে সায়ন্তিকা সাহা এবং মৌ দেবনাথ। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। মানে শ্বাস না নিয়ে এক শ্বাসে এতগুলো কথা বলেছি আর কি, বুঝাতেই পারলেন না কে কোনজন। আচ্ছা, এই হচ্ছে সায়ন্তিকা সাহা, একটু এরকম করো। আর ও হচ্ছে মৌ দেবনাথ, একটু ফোন করো। হয়ে গেছে, বুঝেছো? বুঝেছে, অলকেশ বুঝে গেছে এবং আমি জানি আপনারাও বুঝে গেছেন। সায়ন্তিকা এবং মৌ দুজনই আজকে কথা এবং কবিতার মাধ্যমে আমাদেরকে ভরিয়ে তুলবে দুজন। এবং এদিকে যিনি রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পী শ্রী অলকেশ চক্রবর্তী, যার উপস্থিতি আপনারা আগেই বুঝে গেছেন। সুপ্রভাত দাদা, অনেক অনেক স্বাগত। আমরা অনুষ্ঠান শুরু করব, তবে যেহেতু আজকে সায়ন্তিকার মৌকে পেয়েছি আরো অন্য ধরনের কথাও চলবে, না ভয় ভয়ে আমার দিকে তাকাবি না। আগে শুরু করি কি কার কার কবিতা দিয়ে, মানে নাকি দুজন একসাথে? প্রথম আমি শুরু করি সকালটা। একদম 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 প্রথম সকালটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করছি। চলো। কবিগুরুর রচনা থেকে জন্মান্তর কবিতাটি। বাহ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার ওপার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরশি দিব নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল
নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আসলে সায়ন্তিকার সাথে এবং মোর সাথে আমরা কথা থাকবো, কিন্তু তারপরেও রবি ঠাকুরের প্রতিটি কবিতা আমরা আসলে যে কোনো, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না বলেও অন্য যে কোনো কবির কবিতা যখন আমরা শুনি, যারা ধরো আবৃত্তিকার নয় বা কবিতাকে সেভাবে প্রফেশন হিসেবে নেননি, বা কবিতা যেটা বলতে চাইছি কবিতার শিল্পী নন মনে করো, মানে আমাদের মতো সাধারণ যারা খুব কবিতা শুধু কবিতা পাঠ করেন না, শুধু শুনেন, হ্যাঁ, তাহলে এমন যারা রয়েছি আমরা আমাদের মতো করে কিন্তু সেই কবিতাটাকে ইন্টারপ্রেট করে নিই, তাই না? আমার মনে হয় যারা তোমরা কবিতা পড়ো বা যারা আবৃত্তিকার তারাও তাদের মতো করেই বোধহয় ওই কবিতাকে নিজের মতো করে নেয়, তাই না? এটাই আত্মস্থ হতে হয়। হ্যাঁ, কি লেখা আছে সেটা তো আগে বুঝতে হবে এবং সেই যে বোঝানোটা, আমার মনে হয় দাদা বোঝানোটা বোধহয় নিজেদের মতো করে অনেকে নিয়ে নেয়, অনেকে আমার মনে হয় সেটা আবার বয়সের ইয়েতে আবার অর্থ পাল্টে যায়। একদম ঠিক, একদম ঠিক। মৌ, শুনবো। নমস্কার, আমার আজকের প্রথম নিবেদন কবি অপরাজিতা রায়ের কথায় ত্রিপুরা। নীল পাহাড়ের ছায়া পড়ে যেন দূর আকাশের গায়, গেরুয়া নদীর জলে প্রান্ত দেশের কাহিনী বুঝি হারায়। কত ইতিহাস ধুয়ে ধুয়ে নেওয়া গোমতী মনুর ঢেউ, বাঁকে বাঁকে উপকথা রেখা রং দেবে ভাবে কথাকার কেউ। সবুজ পাতার সমারোহ ভরা বনবাস ঝাড় কাঁপে নিরর্থ ভাষা নিয়ে। উন্মাদ হাওয়া কথা বলে কি প্রলাপে, সে প্রলাপ হলো পার্বতীদের সরল মনের সাথী। অনুসরে যেন চলে দিগন্ত বেয়ে উধাও মেঘের পাতি। ঘন অরণ্য ছন্দ পেয়েছে পাহাড়ি মেয়ের নাচে, ঘন অরণ্য ছন্দ পেয়েছে পাহাড়ি মেয়ের নাচে, পাহাড়ি মেয়ের নাচে। বনানীর বোবাসুর লীলায়িত দেহে আশ্রয় পেয়ে বাঁচে। রাঙামাটি ধোয়া বন্যার জল দুর্বার ছুটে আসে, ভ্রুকুটির হেলা করে জীবনের পাশে স্থান দেয় অনায়াসে। পৃথিবী যেখানে যন্ত্র জটিল, আকাশে ধোয়ার বিষ, প্রতিটি দ্বন্দ্ব পালে মানুষ যেখানে ব্যস্ত অহর্নিশ। নেহাত নিরস গদ্য রুটিনে বাধা জীবনের ছক, এ দেশ যেন তার শ্যাম অবকাশে হয়েছে পরিপূরক। উচ্ছল যেন সবুজ রসের একটি পাত্র সুরা, অমৃত অঙ্গীকারে আপন রঙে ভাস্কর এই ত্রিপুরা, আপন রঙে ভাস্কর এই ত্রিপুরা, এই ত্রিপুরা। বাহ, খুব সুন্দর। আসলে তো আপন রঙে ভাস্করই তো এই ত্রিপুরা। বলো, কোথাও কোথাও আমাদের একটু রাগ হয়ে যায়, আমি জানি না, এটা আমি আমার ব্যক্তিগত, হ্যাঁ রাগ হয়ে কেন যে বলছি কোথাও কোথাও একটু রাগ হয়, ত্রিপুরার সাথে নয়, রাগ হয় ঈশ্বরের সাথে মাঝে মধ্যে ত্রিপুরাকে নিয়ে, যে এত ঐশ্বর্য এত সুন্দর দিয়েছে, এত মানে
প্রতিটা জায়গা দেখো অলকা, আমরা কিন্তু সবটা জায়গা আমার মনে হয় আর ত্রিপুরাতে থাকাকালীনও আমরা কিন্তু তার সবটা সৌন্দর্য এক্সপ্লোর করতে পারিনি, তাই না? তো সেজন্য আমার একটা চিন্তা থাকে যে হয় পাহাড় তো এত দিয়েছো, পাহাড় দিলে আরো বেশি দিলে না কেন, যেন একদম বরফে ঢেকে যায় এমন পাহাড়, বা সেটা সম্পূর্ণ আমার। এবং এই যে এটা কবিতার কথা বলছিলাম না, কবিতার ছন্দ হয়ে যাবে একদম, সমুদ্র দিলে পুরো সমুদ্র দিলে না কেন, এমন একটা ব্যাপার রয়ে গেছে। একদিন কবিতাটা বলবো, হ্যাঁ সায়ন্তিকা। এবারে শোনাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের রচনা থেকে কুলি মজুর। চলো। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, সুদিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতেলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরুণীর হাল রবে তাহাদেরই বসে, তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও, আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিতেছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ঊর্ধ্বে হাসিতেছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। সর্বকালের সর্বজন বিদিত একটি ভীষণ বহুশ্রুত কবিতা, এবং
ভীষণ সুন্দর এক্সপ্রেশন তাতে। সায়ন্তীকে পড়েছেও খুব ভালো, খুব ভালো। সায়ন্তীকে এখন কি করা হয় মৌ যতক্ষণে তৈরি হচ্ছে? এখন তো 12 ক্যান্ডিডেট, মানে খুবই কঠিন ব্যাপার। আর পড়াশোনা কতটুকু, কি আসে বিষয়? চলছে না 12 ক্যান্ডিডেট মানে কি বলবি, মানে চলছে বলবি, মানে ঠিক আছে অল্প, মানে কেমন চলে যাবে। যাই হোক, পড়াশোনার ফাঁকে কবিতা রয়েছে অবশ্যই। অ্যাকচুয়ালি সেরকম ভাবে সময় হয়ে ওঠে না এখন, অনেকটা চাপ। তারপরেও চেষ্টা করি কবিতাকে নিজের মধ্যে রাখার, নিজের সঙ্গে রাখার। সেটাই বলছিলাম, মানে তারপরেও এত পড়ার চাপ তো স্বাভাবিক, এখন একটা যেহেতু বোর্ড একটা, তো তার সাথে কবিতাটা থাকছে। হ্যাঁ, দু একবার ধরো মাঝে মধ্যে হঠাৎ করে দু একটা লাইন বলে উঠলাম, এরকম। সেই দুই একটা লাইনের বুঝি সময় পাস না? সেটা তো সময় পাস না, ওইটাই সেটাই সময় পায়। আমরা মৌয়ের কাছে যাব, মৌয়ের কথাও শুনবো। মৌ, কি করা হয় এখন? আমি এখন বিএসসি নার্সিং 4th ইয়ারে আছি। আচ্ছা, তো এটা লাস্ট ইয়ার। এটা মানে অলকেদার আমাদের দুজনের অ্যাড্রেস রেখে দিতে হবে মৌয়ের কাছ থেকে, এবং ফোন নাম্বার রেখে দিতে হবে। মানে 4th ইয়ার আছে একদম, মোটামুটি একদম দোরগোড়ায়, তাই না? একদম। এখন তো আমাদের ইন্টার্নশিপ চলছেই, চলবে, শুরু হয়নি। এটা আমাদের জিবিতে আর আইজিএমে হয়। আচ্ছা আচ্ছা। তো তারপর মানে কবিতাটা আমার একটা শখ ছিল, মানে শেখার। আচ্ছা আচ্ছা, আমি মৌয়ের একটা এক্সপ্রেশন বুঝতে পারছি, মানে আমি জানি না, আমার মনে হলো ধরো কাউকে ইনজেকশন দেবে, তো সে সাধারণ কারণে যেহেতু আমরা সবটা ভয় পাই, সকলে হেসে দিচ্ছে আগেই যে ইনজেকশন দিচ্ছে, একদম খুব রিল্যাক্স করার জন্য বলে না যে তুমি রিল্যাক্স হও, আস্তে করে ইনজেকশনটা, ভীষণ কঠিন একটা ইনজেকশন পুশ করবে, তো সেখানে তুমি হঠাৎ করে নিখিলের জল, নিখিলে শুরু করে কি একটা ইনজেকশন দেওয়ার মানে করবে সেটা? না, এটা করব না। মানে ধরো, মানে অনেক বাচ্চারা অনেক সময় ভয় পায় যখন আমাদের ড্রেসটা দেখে, ড্রেস কোডটা সাদা ড্রেস, তখন ওদের সাথে যদি বাচ্চাদের ছলে কিছু ছড়া বলি, তাহলে ওরা মানে কাজে আসে তো। হ্যাঁ, তোমার একদম দেখেছিস তো, মানে আমি মোটামুটি ঠিকই ধরেছি তাহলে। চলো শুনবো। এখন আবৃত্তি করছি কবি সুবোধ সরকারের ঘোষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এ তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সে টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইডের নোট। গাছের তলায় দাঁড়িয়ে গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা
মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। খুব সুন্দর। এমনি তো যে কবির কথা এখন বলছিল, আমার ভীষণ পছন্দের একজন কবি, অত্যধিক সুন্দর, এবং তার বোধ বা বলবো তার কবিতার যে ছন্দগুলো একটু অন্য ধরনের এবং অন্য ধরনের সাবজেক্ট নিয়ে, তাই না? বাস্তবকে মিলিয়ে, হ্যাঁ, বাস্তবকে মিলিয়েও এবং অন্য ধরনের সাবজেক্ট। মানে ধরো সাধারণত আমরা দেখি কি, হ্যাঁ ও কিন্তু খেয়াল রাখে। সায়ন্তীর কাছে যাবো, আমরা কবিতা শুনবো, বাস্তবে আবার ফিরে আসি। আমরা ওদিকে চলে গেছিলাম ঘুষে, আমাদেরকে মৌ নিয়ে গেছিল, এখন আবার এখান থেকে ফিরে আসি, মাস্টার বাবু থেকে আবার এখানে চলে আসি, তাই না সায়ন্তী? চলো, কি শুনবো? শোনাবো এবার সুকান্ত ভট্টাচার্যের বোধন। চলো। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বাবুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাথা ঠেলে তবু আজও বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছ মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুফায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গুণে কোটি কোটি। তাদের ভান্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাত ছানি দিয়ে কাছে ডাকে। কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও খার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড়ে গ্রাম, সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র।
লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি? এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব দিবি কি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো এক জাদু ঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের ভিড়ে মিল খুঁজে পাওয়া ভার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা পাও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কো ঠাই। ভারতবর্ষে আজকে তোমার নেই কো ঠাই, নেই কো ঠাই। আবারও একটি অসাধারণ কবিতা পাঠ করলো আমাদের সায়ন্তিকা। ভীষণ ভালো লাগলো, তার কথার বাচনভঙ্গি ভীষণ সুন্দর। ময়েরটা পরে বলবো, আমরা পরে শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না। বাচিক শিল্পীদের নিয়ে এবং এই যে যন্ত্রসঙ্গীত শিল্পীকে নিয়ে আমি আবারও আসছি ফিরে, কোথাও যাবেন না। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই শিল্পীদের আসরে। রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী, রয়েছে সায়ন্তিকা এবং মৌ, এবং আমি তো আছি আপনাদের সাথে। একদম সেটা বলতে হবে, একদম একদম। এবার কার কবিতা শুনবো? মৌয়ের, চলো হোক। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সে মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু
সহানুভূতি জানালো না সেই বিরাট প্রাসাদের শক্ত ইমারত। তারপর শুরু হলো তার রাস্তা করে আনাগোনা। সেখানে মিলতে লাগলো প্রতিদিনের ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর আস্তা করে এলো অংশীদার। কাজেই দুর্বলতর মুরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মুরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেল প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। বাবা কি ভয়ানক কথাবার্তা, তাই না? ভীষণ। আমি যখন আসলে আমি বলি এই 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 যে কথাটা শুনতাম আগে, যখন ছোটবেলায় যখন দেখতাম একটি মোরগের কাহিনী, ঠিক আছে, আমি না সত্যি কথা বলি ওই শুধু ওই টাইটেলটা পড়েই সন্তুষ্ট হয়ে যেতাম, ভেতরে আর কি আছে কিছু পড়িনি। আমি আজ প্রথম শুনলাম, সত্যি কথা। মানে আরো অনেক কবিতা আমি শুনেছি, সুকান্ত ভট্টাচার্য শুধুমাত্র নয়, কবিতা শুনতে ভালোবাসি, কিন্তু আমার জানি না আমি কেন এই কাহিনীর যে একটি মোরগের কাহিনী, এই একমাত্র মনে হয় যেরকম একটা মোরগকে নিয়ে কথা আছে না, কিন্তু সেটা যে এরকম বিভীষিকাময় এক পরিণতি সেটা আর বুঝিনি আর কি। চলো যাবো সায়ন্তিকার কাছে। আবারও কবিগুরুর রচনা থেকে কৃপণ। চল। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, হে কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে
দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমার সকল শূন্য করে, সেটা আমরা কেউই দিতে পারি না। এই ব্যাপারে আমরা বোধহয় সকলেই কোথাও না কোথাও ভীষণ কৃপণ হয়ে যাই, তাই না? যে কোনো কিছু তুমি দেখো, আমরা কোথায় একদম সকল শূন্য করে, আমরা বলি কি যে ঈশ্বরের কাছে সমস্ত কিছু তুমি সমর্পণ করো, সম্পূর্ণ সমর্পণ যখন হয় তখন গিয়ে সেটা ভক্তিতে পরিণত হয়। কিন্তু আমরা শুধু, আমার মনে হয় সেটা একদম ব্যক্তিগত আমার মতামত, আমরা শুধুমাত্র ভক্তির ঢংটা ভীষণ করি আর কি, সমর্পণটা সম্পূর্ণ করতে পারি না। শান্তিকা, একটু গম্ভীর হয়ে গেলি নাকি ভাবছিস কিছু একটা? ভাবছিলাম। আবার চলে আসি আমরা জায়গায়, অন্যরকম কথায়। মৌ, এখন আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেকে ফিরাও তরে কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, সোনার তরী। সবশেষে আমাদের সকল কিছুই বোধহয় নিয়ে যায়, তাই না? একদম না মৌ? আর বলো, তোমাদের দুজনে একটি কথা এখন একটু বলবো আর কি, অল্প করে ছোট্ট করে একটু বলবো। সেটা হচ্ছে, যদি এটা না বলি তাহলে যারা আমাদেরকে চেনেন, বা বিশেষ করে আমাকে চেনেন, বা এই অনুষ্ঠানে যারা যারা নিয়মিত দর্শক আছে, তারা বলবে আজকে এই কথাটা তুলেনি কেন। না, ওই কথা না, ওইটা হয়ে গেছে। যে পড়াশোনার মাঝখানে কি করে কবিতাকে ইউজ করে তারা, ওইটা হয়ে গেছে। এখন যেটা বিপদের প্রশ্ন সেটা হচ্ছে, এখন ফেব্রুয়ারি মাসে আজকে 7 তারিখ, তো এখান থেকে যে একটা শুরু হবে অনুষ্ঠান, সেটাতে তোমরা কতটা পার্টিসিপেট করো? আমি তো একদমই করি না। পার্টিসিপেট এমন করা হয় না, কারণ এই দিনগুলোকে স্পেশাল ভাবে মানা হয় না। কারণ আর এবছর তো সরস্বতী পুজো, আর যেটা স্পেশাল ডে থাকে এটা একদিনই পড়ে গেল, মানে ভ্যালেন্টাইন্স ডে কথা বলছেন, সরাসরি বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে
দর্শকরা বুঝে গেছে। বুঝে তো গেছেনই, ওরা তো অনেকক্ষণ আগেই বুঝে গেছেন, যে যখন বুঝেছে এই কথাটা আমি বলবো, আর ওরাও মোটামুটি বুঝে গেছে যে এক্ষুনি এই কথাটা বলবে শিওরলি, এবং খুব সুন্দরভাবে একদম প্রিসাইসলি এবং একদম সরাসরি উত্তর দিয়ে দিয়েছে। একদম আমরা ওইদিকে যাবো না, আমরা অন্যদিকে যাবো, আমরা সায়ন্তিকার কাছে যাবো। সময় যেহেতু একটু কম, আমি একটা আঞ্চলিক কবিতা দিয়ে শেষ করছি। না, আমরা ওর কাছে একটা শুনতে পারবো, আমাদের কাছে আমারটা আমি শেষ করছি, তুমি তোমারটা শেষ করছো, ঠিক আছে, ওকে। কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা, রবি ঠাকুর পেন নাম হই। চলো চলো হোক। और रवि ठाकुर है तुके এই বৈশাখে গ্রামে নিয়ে যাব, শহর তোকে লাচায় কোদায়, ব্রিজ বানিয়ে সুহাগ করায়, রাস্তা বানিয়ে হৃদয় পুরায়, সি যাতনা আর না সহিব, তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব। গ্রাম তো আর লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যাইতে লাইক দিব। और रवि ठाकुर है तुके ई বৈশাখে গ্রামে নিয়ে যাব, তোকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পেরি পেইতে দিব, ঘিজিংঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টোপর দেব, শালমহুয়ার ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর নাই শুনব। और रवि ठाकुर है তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব, তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব। ইস, কি ভালো কি ভালো, ভীষণ। আমি সায়ন্তিকাকে বলছিলাম, আমরা দুজনই, আমিও অলোকে বেশ একটা গম্ভীর গম্ভীর ব্যাপার হয়ে গেছে। সায়ন্তিকার এই কবিতার মাধ্যমে আমাদের সেই গম্ভীর্যটা একটু হলেও, হ্যাঁ, এর মধ্যে কাঁঠালটা যখন বলেছে আমার মনটা একটু খুশি খুশি হয়ে গেছে আর কি। খুব সুন্দর। এরপর যাবো আজকের আমাদের অনুষ্ঠানের শেষ কবিতা শুনবো মোয়ের কাছে। আমি শেষে আবৃত্তি করছি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ বড়া জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। হয়তো দেখিবে চেয়ে এক সুদর্শন ডাকিতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবাইর রাঙা মেঘ সাতরায়ে আসিতেছে নিরে। দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। খুব সুন্দর, বহুশ্রুত এবং আমাদের সকলের খুব ভালো লাগা একটি কবিতা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাবো সায়ন্তিকাকে এবং অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান, একদম সবকিছু মিলে আমাদের ভীষণ সুন্দর কেটেছে। আশা রাখছি তোমাদেরও খুব ভালো লেগেছে। সেটা তো আর খারাপ কিছু বলবি না, মানে ভালোই বলবি, বুঝতেই পারছি আমি, ঠিক আছে। তারপরে বলবো হ্যাঁ ভালোই লেগেছে। খুব ভালো থাকবে দুজনই, খুব আনন্দে থাকবে। বয়সের
বয়সের যে আমাদের চলন আছে বা গতি আছে তার ফাঁকে ফোকরে কিছু কিছু আনন্দ যেগুলো আমাদের থেকে ছুটে যায় আমরা মনে করি পরবর্তী সময় সেটাকে গ্রহণ করব। কিন্তু আমি বলি যে আনন্দটা নিজের জন্য, তাই না? অন্য কারোর অ্যাকশন বা আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা আমাদেরটা চেঞ্জ করতে পারবো। তো সুতরাং আমরা আনন্দে থাকবো, যতই অন্যরা যা ইচ্ছে বলুক, কোনো অসুবিধা নেই। আর যে কথাটা বলছিলাম ফেব্রুয়ারি মাসের বিভিন্ন অনুষ্ঠান, মানে আজকে থেকে বোধহয় শুরু হচ্ছে সেটা, হ্যাঁ, তো সেই অনুষ্ঠান বাবা কি কি নাম দিয়েছে, ন্যাকামো সপ্তাহ। শোনো, তুমি বলবে না বুঝলে, আমি জানি নারুদা থাকলে বলতো এখন পিয়ালি না ন্যাকামো সপ্তাহ, উনিও কিন্তু অংশগ্রহণ করেন। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। দাদা থাকেন এবং আছেন বলে মানে ভীষণ ভালো লাগা থাকে আমাদের সকলটা জুড়ে। খুব ভালো থাকবে দাদা, সুস্থ থাকবে। এই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা জানাবো তোমার পরীক্ষার জন্য এবং তোমার আগামী জীবনের জন্য দুজনকেই। হ্যাঁ, খুব ভালো থাকবে দুজনেই। এবার আপনাদেরকে বলবো, ভালো থাকা বা ভালো লাগার জন্য কোনো দিন বা কোনো বয়সের প্রয়োজন পড়ে না, প্রয়োজনটা পড়ে সেটা হলো ইচ্ছের। জানি খুব কঠিন কথা যে অনেক সময় খুব দুঃখের মধ্যে নিজেকে ভালো রাখতে হয়, কিছু করার নেই। যত মানুষকে দেখাবো যে আমি খারাপ আছি, মানুষ আরো চেষ্টা করে সেটাকে আরো খারাপ করার। তো সুতরাং একটা কথা কোথায় জানি পড়েছি, যেটা মানুষ জানে না সেটা মানুষ নষ্ট করতে পারে না। তো সুতরাং আমরা কিছু খারাপটা বা ভীষণ দুঃখটা মানুষকে দেখাবো না, আমরা আমাদের ভালোটা চেষ্টা করব অন্যদের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি হাসি থাকবেন। আজ আসি।